ঐতিহাসিক উদ্ভাবন এবং গোয়েন্দা কার্যক্রমের এই এক্সক্লুসিভ বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি বা সিআইএর একেবারে অন্দরমহলে ঢুকতে যাচ্ছি। আমরা খুঁজব তাদের সবচেয়ে সুরক্ষিত আর গোপন সব নিদর্শনের ইতিহাস, একটা জগৎ যেটা যুগের পর যুগ সাধারণ মানুষের চোখের আড়ালেই থেকে গেছে। তো চলুন আজ সেই গুপ্ত ইতিহাসের পর্দা একটুখানি উন্মোচন করা যাক। ল্যাংলির এই যে প্রবেশদ্বারটি আপনারা দেখছেন, এটা কিন্তু সাধারণ দর্শকদের জন্য পুরোপুরি নিষিদ্ধ। এখানে শুধুমাত্র সিআইএর নিজেদের লোকজন আর খুব স্পেশাল অতিথিরাই ঢুকতে পারেন। তবে চিন্তা নেই, আজকের এই ঐতিহাসিক ট্যুরে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে শুরু করে আধুনিক যুগের প্রায় ৬০০টিরও বেশি নিদর্শনের একটা গাইডেড ট্যুর দেব। আজকের এই দারুণ সফরের ম্যাপটা একটু বলে দিই। প্রথমেই আমরা জানব এই গোপন জাদুঘরের ইতিহাস, এরপর দেখব গুপ্তচরদের তাক লাগানো সব গ্যাজেট, তারপর শুনব অসম্ভবকে সম্ভব করার এক রোমাঞ্চকর গল্প। এরপর আমরা একটু নিরপেক্ষভাবে বিশ্লেষণ করব বিতর্কিত MK আল্ট্রা পরীক্ষা নিয়ে, এবং সবশেষে ডিকোড করব আর্কিটেকচারের ভেতর লুকিয়ে থাকা কিছু অদ্ভুত কোড। তো চলুন ঢুকে পড়া যাক আমাদের প্রথম পর্বে, গোপন গোয়েন্দা জাদুঘর। মিউজিয়াম বলতে আমরা সাধারণত বুঝি পুরনো জিনিসপত্রের একটা ধুলো জমা সংগ্রহশালা, তাই না? কিন্তু সিআইএ জাদুঘর একদমই আলাদা। ১৯৭২ সালে তৎকালীন ডিরেক্টর উইলিয়াম কলবি যখন এটা বানানোর উদ্যোগ নেন, তখন তার মাথায় অন্য একটা আইডিয়া ছিল। এটা আসলে একটা রীতিমতো ট্রেনিং গ্রাউন্ড বা স্কুল। বর্তমানে যারা গোয়েন্দা কর্মকর্তা হিসেবে কাজ করছেন, তারা এখানে এসে তাদের পূর্বসূরিদের ব্যবহৃত বিভিন্ন কৌশল এবং গুপ্তচর বৃত্তির কলাকৌশল সম্পর্কে একেবারে হাতে কলমে শিক্ষা নেন। এবার আসা যাক এমন একটা পর্বে যেটা অনেকেরই খুব পছন্দের, আমাদের দ্বিতীয় পর্ব, গুপ্তচর বৃত্তির গ্যাজেট। এই গ্যাজেটগুলো দেখলে মনে হবে যেন সোজা কোনো জেমস বন্ড মুভি থেকে উঠে এসেছে। আর এই সব কিছুর পেছনের মাস্টারমাইন্ড হল অফিস অফ টেকনিক্যাল সার্ভিস, সংক্ষেপে OTS। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪২ সালে এদের গোড়াপত্তন। OTS-এর এই দারুণ আর অনেক সময় প্রথাবিরোধী ইঞ্জিনিয়ারদের ওপর দায়িত্ব ছিল অভিনব সব গ্যাজেট আর অদ্ভুত অস্ত্র বানানোর। এরাই মূলত সিআইএর গোপন অস্ত্রভাণ্ডারের আসল কারিগর। কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধের সময় এই ইঞ্জিনিয়াররা প্রযুক্তিকে ছোট করার ক্ষেত্রে রীতিমতো ম্যাজিক দেখিয়েছিলেন। বড়সড় টেকনোলজিকে তারা এমনভাবে ছোট করে ফেলতেন যে আপনি সেটা দৈনন্দিন ব্যবহারের জিনিসের ভেতর অনায়াসেই লুকিয়ে রাখতে পারবেন। ভাবুন তো, একটা সাধারণ দেখতে পাইপ, কিন্তু তার ভেতরে বসানো আছে বোন কন্ডাকশন রেডিও। পাইপটা শুধু কামড়ে ধরলেই আপনি কারোর অলক্ষ্যে গোপন কথোপকথন শুনতে পাচ্ছেন। একেবারে অবিশ্বাস্য, তাই না? আর গোপন যোগাযোগের বিবর্তনটা দেখলে তো আরও অবাক হতে হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই তরল অদৃশ্য কালির কথা তো আমরা অনেকেই জানি। এরপর ৫০-এর দশকে এলো মাইক্রোডট ক্যামেরা, যেটা আস্ত একটা পৃষ্ঠাকে বাক্যের একটা ফুলস্টপের সমান ছোট করে ফেলত। তবে সবচেয়ে অভাবনীয় ছিল স্নায়ুযুদ্ধের শেষের দিকের ড্রাই সিস্টেম বা শুষ্ক গোপন লেখা। এই ব্যবস্থায় রাসায়নিক পদার্থের অস্তিত্ব এতই সামান্য ছিল যে, ভাবুন, ১ একর বিশাল একটা জমির ওপর কেউ যদি মাত্র ১ চামচ চিনি ছড়িয়ে দেয়, বিষয়টা ঠিক তেমনই সূক্ষ্ম ছিল। হাতের মুঠোয় এঁটে যাওয়া গ্যাজেট তো দেখলাম, এবার চলুন বড়সড় কিছু দেখি। আমাদের তৃতীয় পর্ব, অসম্ভবকে সম্ভব করা। $৮০ কোটি এক অবিশ্বাস্য সামুদ্রিক প্রজেক্ট। ইতিহাসে একে বলা হয় প্রজেক্ট অ্যাজুরিয়ান। আর এই প্রজেক্টের গভীরতা ছিল ১৬,৫০০ ফুট। সংখ্যা তার বিশালত্ব একবার চিন্তা করুন। ১৯৭৪ সালে প্রশান্ত মহাসাগরের ঠিক এতখানি গভীর তলদেশ থেকে সিআইএ অত্যন্ত গোপনে একটা ডুবে যাওয়া সোভিয়েত সাবমেরিন K-129 উদ্ধারের চেষ্টা করেছিল। কাজটা কতটা কঠিন জানেন? এটা ছিল ঠিক যেন এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চূড়ায় দাঁড়িয়ে একটা স্টিলের দড়ির মাথায় বড়শি ঝুলিয়ে নিচের রাস্তা থেকে আস্ত একটা গাড়ি তুলে আনার মতো। আর পুরো কাজটা করতে হবে দুনিয়ার সবার চোখের আড়ালে। এত বিশাল একটা অপারেশন কি আর সহজে লুকিয়ে রাখা যায়? এর জন্য একটা দারুণ সাজানো গল্পের দরকার ছিল। সিআইএ রটিয়ে দিল যে বিখ্যাত বিলিয়নিয়ার হাওয়ার্ড হিউজেস নাকি গভীর সমুদ্র থেকে ম্যাঙ্গানিজ খনিজ তুলছেন। আর এই কাজে তিনি ব্যবহার করছেন বিশাল এক জাহাজ, যার নাম হিউজেস গ্লোমার এক্সপ্লোরার। কিন্তু পর্দার আড়ালের আসল সত্যিটা ছিল, ওই জাহাজ দিয়ে আসলে ১৭৫০ টন ওজনের একটা সোভিয়েত সাবমেরিন টেনে তোলা হচ্ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত প্রজেক্ট অ্যাজোরিয়ানের খবরটা শেষমেশ মিডিয়ায় ফাঁস হয়ে যায়। আর ঠিক তখনই জন্ম নেয় আইনি ইতিহাসের সবচেয়ে চতুর একটা বাক্য। আমরা এটা নিশ্চিত করছি না, আবার অস্বীকারও করছি না। এটাই বিখ্যাত গ্লোমার রেসপন্স। এরপর থেকে প্রাতিষ্ঠানিক গোপনীয়তা বজায় রাখার ধরনটাই বদলে গেল। কোনো প্রজেক্টের অস্তিত্ব স্বীকার বা অস্বীকার না করেই সেটাকে দারুণভাবে আড়াল করার এক নতুন অস্ত্র পেয়ে গেল তারা। ইতিহাস তো সবসময় গর্বের হয় না।
এবার আমরা সম্পূর্ণ নিরপেক্ষভাবে সিআইএর এমন এক অন্ধকার অধ্যায়ে পা রাখব যা আজও দারুণ বিতর্কিত। পর্ব ৪, এমকে আল্ট্রা পরীক্ষা। এই যে ডিক্লাসিফাইড সেনেট নথিগুলো দেখছেন, এগুলো কোনো সায়েন্স ফিকশনের গল্প নয়, এগুলো একেবারে বাস্তব ঐতিহাসিক প্রমাণ। এই নথিগুলো থেকে ১৯৫৩ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত চলা অবৈধ মানব পরীক্ষা কর্মসূচির ফান্ডিং বা অর্থায়নের কথা স্পষ্টভাবে জানা যায়। আমেরিকান সেনেটের শুনানিতে উন্মোচিত হওয়া এই তথ্যগুলো দেখায় কিভাবে অত্যন্ত সংবেদনশীল একটা মেকানিজমের মাধ্যমে মানুষের আচরণ পরিবর্তনের এই গবেষণা চালানো হয়েছিল। আমরা যদি মূল নথিগুলোর দিকে তাকাই, দেখব মূলত ৩টি আলাদা প্রোগ্রাম চালানো হচ্ছিল। এমকে আল্ট্রা কাজ করত বিভিন্ন রাসায়নিক ও জৈব উপাদান নিয়ে, যার উদ্দেশ্য ছিল মানুষের আচরণ নিয়ন্ত্রণ করা। অন্যদিকে এমকে নাওমির মূল লক্ষ্য ছিল মারাত্মক এবং প্রাণঘাতী সব উপকরণ মজুত করা, আর এমকে সার্চের কাজ ছিল মানুষ এবং প্রাণীদের শারীরবৃত্তীয় পরিবর্তনগুলো মূল্যায়ন করা। কিন্তু ইতিহাসবিদদের জন্য এই সময়টা বিশ্লেষণ করা একটা দুঃস্বপ্নের মতো। কারণটা হল ১৯৭৩ সালে সিআইএ ডিরেক্টর রিচার্ড হেলমস এবং ড সিডনি গটলিব প্রায় সব প্রমাণ ধ্বংস করে ফেলেন। এই ইচ্ছাকৃতভাবে নথিপত্র মুছে ফেলার কারণে এমকে আল্ট্রার আসল ব্যাপ্তি যে কতখানি ছিল তা আজও পুরোপুরি জানা সম্ভব হয়নি। এই অধ্যায়টা চিরকালের মতো একটা রহস্যের চাদরেই ঢাকা পড়ে গেছে। অন্ধকার আর্কাইভ থেকে চলুন এবার একটু বাইরের আলোয় ফেরা যাক। আমরা পৌঁছে গেছি আমাদের শেষ পর্বে, পর্ব ৫, স্থাপত্যের লুকানো কোড। জাদুঘরের ভেতরে হাঁটতে হাঁটতে আপনি যদি শুধু ওপরের দিকে তাকান, অবাক হয়ে যাবেন। গুপ্তচর বৃত্তির নকশা আক্ষরিক অর্থেই ভবনের ছাদে খোদাই করা আছে। ছাদের এই প্যানেলগুলো এমনভাবে ডিজাইন করা যে এগুলো অফিসারদের প্রতিনিয়ত চারপাশে লুকিয়ে থাকা গোপন বার্তা ডিকোড করার চ্যালেঞ্জ ছুড়ে দেয়। কোথাও আছে মোর্স কোড, কোথাও ভিয়েতনাম যুদ্ধের ডমিনো থিওরি নির্দেশকারী ডাইস সাইফার, আবার কোথাও আধুনিক ডেটা প্রসেসিং বোঝাতে বাইনারি কোড আর যুদ্ধবন্দীদের ব্যবহার করা ট্যাপ কোড। পুরো ছাদটাই যেন চোখের সামনে ভাসতে থাকা একটা জলজন্ত ধাঁধা। তো আমরা আমাদের আজকের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। সিআইএর অনেক গোপনীয়তা আর নিদর্শন হয়তো আজ আমাদের সামনে উন্মুক্ত, কিন্তু সবচেয়ে মজার বিষয় কি জানেন? ল্যাংলির প্রাঙ্গণে থাকা সবচেয়ে বিখ্যাত ক্রিপ্টোস ভাস্কর্যটার কোড আজও কেউ পুরোপুরি ভাঙতে পারেনি। যুগের পর যুগ ধরে বাঘা বাঘা বিশ্লেষকরা এর অর্থ বের করার চেষ্টা করছেন। এই ভাস্কর্যের গভীরে চিরস্থায়ীভাবে এনক্রিপ্ট করা কোনো অজানা রহস্য আজও সমাধানের অপেক্ষায় বসে আছে। এই প্রশ্নটা কি আপনাদেরও ভাবাচ্ছে না? ঐতিহাসিক সত্য এবং উদ্ভাবনের এই রোমাঞ্চকর সফর থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।